এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। গতকাল রাতে প্ল্যান করে রেখেছি যে আজকে কোনো বাহিরের কেনা নাস্তা খাবো না, একদম গ্রাম বাংলার চিরচেনা ট্রেডিশনাল নাস্তা খাবো। তো এটার জন্য প্রয়োজন আমার আলু। আমি কিন্তু যে সাইজের আলু নিয়েছি 2টা আলু নিলেই হয়ে যেত, কিন্তু পরে আবার মনে মনে ভাবলাম যে এখনকার আলুর যে অবস্থা থাকে, বিশেষ করে বড় সাইজের আলুগুলো একদম ভিতরে কালো থাকে। তো এই আলুটার আমার একটু সন্দেহ লেগেছিল, কারণ বাইরে থেকে অনেক কাটা ছিল, মানে বোঝাই যাচ্ছিল এটার ভিতরে বেশি একটা ভালো হবে না। তারপরও নিয়েছি যে কেটে ছেটে যতটুকু নেওয়া যায়, দেখা যায় এটা যদি এখন না খাওয়া হয় পরবর্তীতে আলুটা একদম ফেলানো যেত। তো দেখো, যেটা ভেবেছি সেটাই হয়েছে। আলুটার ভেতরে কি অবস্থা! তো কেটে ছেটে যতটুকু নেওয়া সম্ভব নিয়েছি, কারণ আমার মাকেও দেখতাম বেগুন পোকা হলে বা আলু তেমন সমস্যা হলে কেটে ছেটে যতটুকু নেওয়া সম্ভব অতটুকুই নিয়ে নিত। আজকে আমিও কিন্তু সেই কাজটা করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের আমি সবসময় যে কথাটা মনে করিয়ে দিই, আজ আবার করে দিচ্ছি। আমি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার সাথে আছো, তো বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো প্লিজ। আর এই যে দেখো, চুলার কাছে না আমি এই গাছটা রেখেছিলাম, পাতাবাহারের একটা গাছ। তো গাছটা প্রথম যখন আমি এনেছিলাম দেখেছিলাম যে একটা পাতা হালকা হলুদ ছিল, কিন্তু এখন দেখছি 3টা পাতা আসলে এমন হলুদ হয়ে গেছে। কেন এমন হলো আসলে আমি জানি না। তো আমার যেসব বন্ধুরা তোমরা গাছ বপন করো, তো তোমাদের কাছে যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও। আমার গাছ রোপণের অনেক শখ, কিন্তু শখ থাকলে কি হবে, আর কি বাসা বাড়িতে তেমন কোনো জায়গা নেই, এই কারণেই আমি এতদিন বপন করতে পারিনি। তো চেষ্টা করছি এখন কিছু গাছ এনে রাখার জন্য, কিন্তু গাছগুলো যদি এমন হয়ে যায় তাহলে কি করবো বলো তো। এছাড়াও তোমাদের আমি আরও কিছু গাছ দেখাবো যেগুলো আমি বারান্দার মধ্যে রেখেছি, কেমন যেন আর কি মরে মরে যাচ্ছে। তো প্লিজ তোমরা আমাকে এই সমাধানটা একটু দিও, যারা যারা গাছ লাগাও, গাছের পরিচর্যা করো। চুলায় আলু সিদ্ধ বসিয়ে সংসারের এই টুকিটাকি কাজগুলি করে নিচ্ছি। তো কিচেনের এই কর্নারটার মধ্যে আমি সবসময় আমার সরিষার তেলের আর কি যে টিনটা থাকে সেটা রাখি। তো রাখতে যেয়ে দেখেছি কেমন নিচে টাইলসের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। তো এই কারণে আমার ঘরে যে কুশনের কাভার ছিল এটা এখন আমি ব্যবহার করি না, ওটাকেই নিচে দিয়ে টিনটা রেখে দিলাম। আর উপর থেকে একটা কালো পলিব্যাগ দিয়ে দিলাম যেন টিনের কৌটোটার মধ্যে কোনো ধুলোবালি না জমে। তো দেখো, এদিক দিয়ে কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। অনেক সময় দেখবা আলু ভর্তা করতে গেলে ভর্তাটা কেমন পানসে পানসে হয়ে যায়। তো এটা কেন হয় নিশ্চয়ই তোমরা জানো, তবে আমার নতুন রাঁধুনি আপুরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা যদি আলুর মধ্যে পানি রাখো, মানে অনেকে আছে না একটু পানির সমেত আলুটা নামিয়ে ফেলে এরপরে ভর্তা করে, তখন কিন্তু ওই ভর্তাটা একটু পানসে পানসে লাগে। আর এইভাবে যদি আলুর পানি, আমি বলবো শুধু আলুর পানি না, যে কোনো সবজির পানি শুকিয়ে নেওয়া যায়, এতে যেমন ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে, সবজিটাও খেতেও কিন্তু অনেক মজা হয়। যেহেতু আমি ভর্তা করব, আর আজকে সকালে নাস্তা কি বানাচ্ছি সেটা তো তোমাদের এখনো বলি, যাক তোমরা দেখতে থাকো কি কি বানাচ্ছি। তো এটার জন্য প্রয়োজন আমার বেশি করে পেঁয়াজ। আসলে যে কোনো ভর্তার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আর আমি ডিম ভাজবো, ডিম ভাজা তো আমরা অনেকেই খাই, দেখা যায় একটুখানি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে ডিমটা ভেজে ফেলি, সেটা খেতে ভালো লাগে। তবে ডিম ভাজার মধ্যে আমরা যদি 2টো এক্সট্রা জিনিস ব্যবহার করি, এটার টেস্ট কিন্তু অনেক মজা হয়। বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে 4টা ডিম ভাজবো। 4টা ডিমের জন্য আমি নিয়েছি প্রায় 1/4 চামচের মতো আদা কুচি। আদা কুচিটা কিন্তু একদম ফাইন চপ হতে হবে। সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি। এটা অবশ্য যার যার পছন্দ, যারা পছন্দ করো না তারা না দিলেও পারো। তবে আমি বলবো ডিম ভাজার সাথে এভাবে একটুখানি আদা কুচি আর রসুন কুচি মিশিয়ে ভেজে খেয়ে দেখো, এটার স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে।
এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার সাথে আছো বা আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা এই কাজটি করেছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু ভর্তা খেতে অনেক পছন্দ করি, তাই অনেকগুলো একসাথে শুকনো মরিচ টেলে নিয়েছি। আর এগুলোকে ব্লেন্ডার মেশিনে দিয়ে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একটা ব্লেন্ড করে নিয়েছি। দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। এই শুকনো মরিচের গুঁড়াগুলোকে আমি একটা কাচের জারে রেখে দিব, আর যখন প্রয়োজন হবে আমি একটু একটু করে নিয়ে নিব। তো এখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচের মতো শুকনো মরিচ নিয়েছি। আর তোমরা কেউ ভয় পেও না, এই মরিচটা কিন্তু একদম ঝাল না, একটু মোটা মোটা সাইজের যে শুকনো মরিচগুলো। অনেক ভেবে চিনতে এই মরিচগুলোই আমি আনিয়েছি আমার বরকে দিয়ে, কারণ দেখা যায় সবসময় ভর্তা ভারতে খাওয়া হয় আমার ঘরে, আর বাচ্চারাও খায়। তাই ঝালের পরিমাণটা বেশি হলে আসলে অনেক সময় নিজেদেরও ভালো লাগে না। আর ঝাল কিন্তু অত একটা খাওয়া, মানে শুকনো মরিচের ঝাল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো সব দিক বিবেচনা করেই এই মরিচটা আনিয়েছি, যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছিলাম। বেশি অর্ধেকটা দিয়ে আলু ভর্তা করলাম, আর কমটা দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা করলাম। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। গতকাল একটা ভিডিও দেখে হঠাৎ আঁতকে উঠেছি। আমরা কিন্তু অনেকেই যাদের ভিডিওগুলো দেখে ইউটিউবে আসার স্বপ্ন দেখেছি, বা অনেকেই দেখেছে এসেছে তাদের ভিডিওগুলো দেখে, আর তারা কিন্তু তাদের স্বপ্নের চূড়ায় পৌঁছেও গিয়েছে, কিন্তু কেন যেন সেখান থেকে আবার সরে যাচ্ছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কার কথা বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপু, উনি অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দিচ্ছিল না, আমরা অনেকেই দেখেছি। তো হঠাৎ গতকাল সে আনুষ্ঠানিকভাবে একটা ভিডিও আপলোড করে সবাইকে জানিয়ে দিয়েছে যে আর ভিডিও করবে না। আসলে এই জিনিসগুলো সবার জন্য অনেক কষ্টের, যারা যারা ভিডিও দেখে ইউটিউবে সবসময়। যেমন আমি আগে দেখতাম জেএস ব্লগের জেসমিন আপুর ভিডিও, তো সেও কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছে। পরে জানতে পারলাম তার উপরে নাকি কালো জাদু করা হয়েছে। আর আজকে হীরা আপু চলে গেল, তো বলেছে তার বাবা অসুস্থ। তো ওনাকে নিয়ে একজনে নাকি একটা ভিডিও আপলোড করেছিল, হয়তোবা সেই কষ্টে উনি গিয়েছে কিনা জানি না। তবে ভালো দিক মন্দ দিক সব দিকে নিয়ে কিন্তু আমাদের চলতে হয়, যেহেতু ওই মানুষটার নামে কোনো নেগেটিভই নেই, সবসময় পজিটিভ দিকগুলোই আমরা দেখতে পারি। আর উনি একমাত্র ইউটিউবার যাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি। তো তার হঠাৎ চলে যাওয়াটা শুনে খুবই কষ্ট লেগেছে। সত্যি কথা মনে হয়েছে যে কোনো এক আপন লোক হয়তো বা আমাদের লাইফ থেকে চলে গেল। তবে আপু এটাও বলেছে যে সে হয়তোবা পরে সময় সুযোগ হলে নিশ্চয়ই আবার ফিরে আসবে। আমরা সবাই চাই আপু তুমি আবার ফিরে এসো, কারণ সব কিছু কিন্তু আল্লাহ তাআলার হাতে। তুমি নিজেই বলেছো যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তবে তোমার মনও যদি ঠিক হয়ে যায়, তুমি যদি মনে করো যে তুমি সময় দিতে পারবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি চলে এসো, তোমাকে আমরা অনেক মিস করব। আর আমার এই ছোট্ট চ্যানেলটা বা আমার এই ভিডিওটা যদি কখনো তোমার চোখে পড়ে যায়, প্লিজ একটা রিপ্লাই দিয়ে দিও। আমরা কিন্তু সবাই জেসমিন আপুকে অনেক মিস করছি, আর এখন হীরা আপুকে মিস করব। তো আপু তুমি যেখানেই থাকো পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ভালো থেকো, আর আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া রইল। সকালের নাস্তা কিন্তু আমার একদম রেডি। তো নাস্তায় যা যা নিয়েছি, আমি 2 দিন আগে বউয়া ভাত করেছিলাম, তো কিছুটা রয়ে গিয়েছিল। আর গতকাল রাতে ভাত বেঁচে গিয়েছিল, সেগুলোই একটু পানি দিয়ে রেখেছিলাম। তো হঠাৎ করে মাথায় এলো যেহেতু বউয়া আছে আর পান্তাও আছে, পান্তাটা খেতে তাসনিম অনেক পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, আমারও এখন ভালো লাগছে। তাই ভাবলাম প্রতিদিনের রুটিন থেকে আজকে একটু অন্যরকম নাস্তা করি। যাই হোক, নাস্তা খেয়ে বারান্দায় আসছি। তোমাদের আমি বলেছিলাম না গাছের কথা, দেখো এটা হচ্ছে দুব্বা ফুল, আমাদের দেশে বলে, অনেকে বলে টাইম ফুল গাছ। তো গাছটা না বড় হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। তবে আমার রোজমেরি গাছটা দেখো মরে গেছে। তো ভালো আছে হচ্ছে লেমন গ্রাস গাছটা, আর হচ্ছে
কারি পাতা গাছ। তো এই দুটো গাছে আলহামদুলিল্লাহ দেখলাম যে কোনো সমস্যা হয়নি, আর বাকি গাছগুলোর একটু যেন কেমন কেমন হয়ে যাচ্ছে। বারান্দার এই জায়গাটাতেই রেখেছি কারণ এখানে একটু রোদ আসে, আর আমি কিন্তু প্রতিদিন পানি দিই না, 2-3 দিন পর পর পানি দিচ্ছি। তো এই কারণেই কি কোনো সমস্যা হচ্ছে কি না বুঝতে পারছি না। তো আমার অভিজ্ঞ আপুরা যারা যারা আছো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও কিভাবে আমি এই গাছগুলোকে ভালো রাখতে পারি। আর আমি যখন গাছটা বপন করে আনিয়েছিলাম তখন কিন্তু এটার মধ্যে সার, তারপর হচ্ছে মাটি সব কিছু মিক্সড করে ওরা করে দিয়েছিল। যাই হোক, গাছে কিন্তু আমি এখনও পানি দিয়েছি। এরপরে অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম, সেগুলো বারান্দায় মেলে দিয়ে রান্নাবাড়া করে নিয়েছি দুপুরে। যেহেতু সকালে অনেক রান্নাবাড়ার আয়োজন দেখিয়েছি তোমাদের, তাই আজ দুপুরে রান্নাবাড়া কিছুই দেখালাম না। দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস, করলা ভাজি আর ডাল, সেগুলো দিয়ে সবাই খেয়েছি। আর অনেক দিন ধরেই চিন্তা করছিলাম হালিম রান্না করব। এই হালিম মিক্সটা কিন্তু আমি রোজার মধ্যে এনে রেখেছিলাম, 4 প্যাকেট এনেছিলাম। তো এখন এই 1 প্যাকেট ছিল, ভাবলাম যে রান্না করে নিই। তেল মাংস সমেত আমি কিছু গরুর মাংস আলাদা করে রেখেছি এই হালিম করার জন্য। তো মাংসটাকে প্রথমেই কিন্তু রান্না করে নিলাম, আর একদম ফুটন্ত গরম পানিতে হালিমের প্যাকেটটাকে আমি ভিজিয়ে রেখেছি। যেহেতু আর কি গরম পানি ঢালার সাথে সাথে নাড়াচাড়া পড়েনি, তাই একটু দলা দলা হয়ে আছে। যাক, কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। আর যেটা দরকার আর হালিমের জন্য পেঁয়াজের বেরেস্তা, এটা করে নিয়েছি। আর দেখো, অফ ক্যামেরায় কিন্তু হালিমটা রান্নাও করে নিয়েছি। আমার সব আপুরাই কিন্তু খুব মজা করে হালিম রান্না করতে পারে, তাই এটা আর দেখানোর কিছু নেই। তবে আমার নতুন রাঁধুনি আপুরা, তোমরা যদি দেখতে চাও কমেন্টস করে জানিও, ইনশাল্লাহ একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। এক চুলায় হালিম রান্না হয়েছে, আরেক চুলায় চা বসিয়েছি। আসলে যত কিছুই আমরা খাই না কেন, সন্ধ্যাবেলায় চা না খেলে কেমন যেন সন্ধ্যাটা ইনকমপ্লিট রয়ে যায়। আর এদিক দিয়ে হালিমের জন্য যা যা প্রয়োজন সব কিছু একসাথে রেডি করে নিয়েছি শসা কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, সাথে ঘরে ছিল পুদিনা পাতাও একটু কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ আর লেবু। হালিমটা অনেক গরম ছিল, তাই নাড়াচাড়া দিয়ে একটু টেম্পারটা কম করে নিলাম। তো প্রথমেই দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছাড়া হালিম তো একটু ভালো লাগবে না। এরপরে দিয়ে দিব এখন ধনে পাতা কুচি, অল্প একটু লেবুর রস দিব, বেশি দিব না, কারণ আমরা যখন বাটিতে করে আলাদা খাবো তখন যে যার পছন্দ মতো নিয়ে নেবে। এখানে তেঁতুলের যদি একটু চাটনি দেওয়া যেত, এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো আমার আসলে সময়ের স্বল্পতার জন্য তেঁতুলের চাটনিটা করতে পারলাম না। তোমরা বাসায় ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। আদা গ্রেট করে রেখেছিলাম, তো উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম শসা কুচি। এটা অবশ্য যার যার পছন্দ, তবে একদম গরম হালিমের মধ্যে কিন্তু শসাটা দিলে নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার হালিম সাজানো গোছানো শেষ, দেখো তো কেমন লাগছে। তো হালিমের সাথে চিন্তা করেছি পুরি আনাবো আজকে, যেহেতু চা হচ্ছে। আর হালিম দিয়ে কিন্তু পুরি দিয়ে খেতেও ভালো লাগে, আবার লুচি দিয়ে খেতেও ভালো লাগে। তো সবসময় তো চা দিয়ে ট্রাই করি, চিন্তা করেছি আজকে হালিম দিয়েও খাবো। আর আমার বোনদের আসতে বলেছি, আমার দুলাভাইকেও আসতে বলেছি, কিন্তু দুলাভাইয়ের কাজ আছে, আসতে পারবে না। আমার বরকে ফোন দিয়েছি, যে বলেছে হালিম রান্না করেছি, খেলে আসো। তো গরম গরম হালিমের কথা শুনে কিন্তু আমার বরও চলে আসছে। আর এদিক দিয়ে আমার খাবারও রেডি, চুলার মধ্যে চা তো বসানোই ছিল, জালটা অফ করে দিয়ে আসছি। আগে হালিমটা খাবো মজা করে, এরপরে চা খাবো। মাশাআল্লাহ, হালিমের থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, হালিমটা কিন্তু খুবই মজা হয়েছিল।
বাচ্চারা অনেক পছন্দ করেছে। এরপর আমার বোনের, আমার হাজব্যান্ডও বলেছে কিন্তু অনেক ভালো হয়েছে। তো লাস্টে চা আর পুরি দিয়ে খাবার শেষ করলাম। আর এখন ঘড়িতে প্রায় রাত 9:30 বাজে। বাচ্চাদের দুধ দিয়ে দিব। দেখো 1 কেজি দুধ ঘন হয়ে কতটুকু হয়ে গেছে, এত সুন্দর একটা লেয়ার পড়েছে না। তো আমার কাছে কিন্তু এই দুধটা খেতে খুব ভালো লাগে, শুধু আমার না, আমার মেয়েদেরও অনেক পছন্দ। তবে এত ঘন করে দুধ খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত না। ডাক্তার সবসময় বলে একদম পাতলা করে দুধ খাবার জন্য। আসলে ডাক্তারের কথা তো আমাদের কখনোই ভালো লাগে না, তাই না? তো রাতে আর কোনো ভাত খাবো না, জাস্ট 1 পিস পাউরুটি দিয়ে দুধ দিয়ে আমার রাতের ডিনারটা শেষ করছি। আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।